মেধা ভিত্তিতে 93 ভাগ নিয়োগ প্রজ্ঞাপন জারি, থাকছে না নারী, জেলা ও মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের কোটা। লন্ডন থেকে নাশকতার নির্দেশ দিচ্ছেন তারেক, টুকু শিমুল সহ গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। বিদেশি হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী, বললেন পররাষ্ট্রমন্ত্রী। গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা। রাজধানীর বিভিন্ন স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, কাল খুলছে অফিস আদালত। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে জনজীবন, বেড়েছে যানবাহন ও কর্মব্যস্ততা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা আন্দোলন নিয়ে আপিল বিভাগের রায়ের ভিত্তিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক নিয়োগ হবে 93%। থাকছে না মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি, নারী ও জেলা কোটা। কোটা আন্দোলনের নামে সহিংসতার বিষয়ে 1 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মফিউর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। 21 জুলাই কোটা সংশোধন করে রায় দেয় আদালত। প্রজ্ঞাপন অথবা এটা জারি করে কার্যকর করতে হবে। রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনের বিস্তারিত তুলে ধরতে আইনমন্ত্রীর গুলশানের বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। প্রজ্ঞাপনের বিস্তারিত তুলে ধরেন আইনমন্ত্রী। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। এখন থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত এবং সাংবিধানিক কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কোটা আগের মতো থাকছে না। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আইনমন্ত্রী বলেন, নতুন সব নিয়োগ এই প্রজ্ঞাপনের ভিত্তিতেই হবে। আমি আপনাকে বলি, প্রজ্ঞাপনে পরিষ্কার বলা আছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। যে এই যে 31 তারিখে হবে সেটাও ওনাদের বিবেচনা করতে হবে এইটার আলোকে। মন্ত্রী জানান, সহিংসতার বিষয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তের জন্য 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হলেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে সচেষ্ট, এবং সেই জন্যই আপনারা আশা করতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। জনজীবনে যখন স্বস্তি আসবে আমরা অবশ্যই কারফিউ প্রত্যাহার করব। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা এবং কর্মসূচিতে সারা দেশে সাধারণ মানুষের জীবন জীবিকা অচল হয়ে পড়ে। পাশাপাশি বিএনপি, জামাত, শিবির সংঘবদ্ধভাবে মেট্রো রেল, সেতু ভবন, বিটিভি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় আগুন দেয় এবং তছনছ করে। এর ফলে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এমন বাস্তবতায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের করোনা মহামারীর সময়ের মতোই ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে হাত বাড়াতে আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। লন্ডনে বসে নাশকতা ও গুজব ছড়ানোর নির্দেশ দিচ্ছেন তারেক রহমান। সুলতান সালাউদ্দিন টুকু, শামসুর রহমান শিমুল, সাইফুল আলম নীরব সহ র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার 173 জনকে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই মিলেছে। মঙ্গলবার পৃথক ব্রিফিংয়ে জানিয়েছে র্যাব ও গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কবির।
সম্প্রতি ঢাকাসহ দেশ জুড়ে অগ্নিসন্ত্রাস সহ সহিংসতা চালায় দুর্বৃত্তরা। বিদেশ থেকে আসে নাশকতার নির্দেশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জামাত শিবিরের একটি গ্রুপ বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা, ডাটা সেন্টার, মেট্রো রেল, পুলিশ স্থাপনায় ধ্বংস চালায়। একটি পার্ট হচ্ছে যারা হুকুম দিয়েছে, অর্থ দিয়েছে, আরেকটি গ্রুপ হচ্ছে যারা খাবার দিয়েছে, ককটেল দিয়েছে, অস্ত্র দিয়েছে, আরেকটি গ্রুপ তারা মাঠে ইমপ্লিমেন্ট করেছে। আমরা অনেককে গ্রেপ্তার করেছি। গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ 4 জনকে গ্রেপ্তারের পর রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব। পরে র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, ছাত্ররা নয়, স্বাধীনতা বিরোধীরাই নাশকতার জন্য দায়ী। 19 তারিখ থেকেই কোটা সংস্কারের যে আন্দোলন ছিল ছাত্রদের, সেটা কিন্তু আর ছাত্র আন্দোলন থাকে নাই, সেটা একটা সহিংসতায় পরিণত হয়েছে। সেখানে ধ্বংসযজ্ঞ হয়েছে এবং এই ধ্বংসযজ্ঞের যে ভয়াবহতার যে মাত্রা, সেটা আমি বলবো যে মধ্যযুগীয় বর্বরতাকে ছাড়িয়ে গেছে। নাশকতাকারীদের তথ্য র্যাবের কাছে আছে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশিদের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস রাষ্ট্রবিরোধী কাজ করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সেগুনবাগিচায় এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর সহ ডাটা সেন্টার, সাবমেরিন ক্যাবল কেটে দেওয়া, এই যেগুলো রাষ্ট্রের উপর হামলা, এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়, এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি, জনগণের সম্পত্তি। এবং মেট্রো রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া, এগুলো জনগণের সম্পত্তি এবং আমাদের রাষ্ট্রের গর্ব, আমরা সবাই এগুলো নিয়ে গর্বিত। সেগুলোর উপর যে হামলা হয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি এবং সংশ্লিষ্ট দেশের সরকারদের কাছেও আমরা সেগুলো জানানোর ব্যবস্থা গ্রহণ করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী এবং একজন নোবেল লরিয়েট দেশের উপর, রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে, সেটি সত্যি দুঃখজনক এবং এটি আসলে তার কাছে আশা করা যায় না। আমি এটির নিন্দা জানাই। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। এর আগে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, সেবা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকিং খাত, প্রযুক্তিসহ রপ্তানিমুখী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে। ভবিষ্যতে কোনো দুষ্কৃতিকারী যাতে নাশকতা চালিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত হানতে না পারে, এজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তথ্য প্রযুক্তি খাতের সংগঠন বেসিস। এদিকে কাল খুলছে অফিস আদালত। আরও জানাচ্ছেন শিউলি শবনম। কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতা ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একদল দুষ্কৃতিকারী মহাখালীতে জাতীয় ডেটা সেন্টার ধ্বংস করলে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এদিকে 5 দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় অন্তত 500 কোটি টাকা ক্ষতির দাবি করেছে তথ্য প্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। দ্রুত ইন্টারনেট সেবা না দিলে রপ্তানিমুখী খাতটি আন্তর্জাতিক বাজারে চাকরি হারানোর আশঙ্কা প্রকাশ করেছে। যারাই করেছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই শাস্তি এতটাই দৃষ্টান্তমূলক হয় যেন ভবিষ্যতে কেউ সাহস না করে বাংলাদেশের সার্বভৌমত্বে, বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্বে আঘাত করার বিন্দুমাত্র চিন্তাও কেউ কখনো না করে।
এদিকে দুপুরে মহাখালীতে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ডেটা সেন্টার পরিদর্শনে যান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকার বাইরে একটি সহ মোট ক্ষতিগ্রস্ত 4টি ডেটা সেন্টারে ক্ষতি হয় অন্তত কয়েকশো কোটি টাকা। পরে আগারগাঁও বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলন করেন আইসিটি প্রতিমন্ত্রী। বলেন, আমদানি রপ্তানি সচল করা সহ সফটওয়্যার রপ্তানিমুখী শিল্প, গণমাধ্যম সহ গুরুত্ব বিবেচনা করে আজ রাত থেকে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হবে। নৈতিক অঞ্চলসমূহকে, এলাকাসমূহকে গুরুত্ব দিচ্ছি এবং যেগুলো বৈদেশিক মুদ্রা আহরণের জন্য, রপ্তানি ব্যবসার জন্য প্রয়োজন, পোশাক শিল্প, আইটি ফ্রিল্যান্সার, আউটসোর্সিং বিজনেস, সফটওয়্যার ডেভেলপার, এক্সপোর্টার, তাদেরকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব আমরা পরীক্ষামূলক ইন্টারনেটটা আজকে রাতের মধ্যেই চালু করতে যাচ্ছি। পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক করা যায় এ ব্যাপারে সরকার আন্তরিক বলেও জানান মন্ত্রী। তিতাস গ্যাস, তারপরে আপনার বিদ্যুৎ, এগুলো আমরা অগ্রাধিকার দিচ্ছি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জনমনে স্বস্তি ফিরছে। রাজধানীতে যান চলাচল বেড়েছে মানুষের যাতায়াত। নিরাপত্তা নিশ্চিত রাখতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহলও অব্যাহত আছে। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। কোটা সংস্কার আন্দোলনে ভর করে সম্প্রতি রাজধানী সহ দেশ জুড়ে চলে বিএনপি জামাতের সহিংসতা। সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। রাজধানীর সর্বত্রই চলছে টহল। সেনাবাহিনীর সাথে বিজিবিও এসব টহলে অংশ নিচ্ছে। দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি। আমরা এই দুর্বৃত্ত নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। শিক্ষার্থীরা কখনো এই কাজ করতে পারে না বলে আমরা জানি, এবং বিভিন্ন স্থাপনায় আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল না। কারফিউ শিথিল হলেই ঘর থেকে বের হয়ে প্রয়োজনীয় কাজ করছেন নগরবাসী। যে আগের থেকে একটু স্বস্তি বোধ করতেছে, রাস্তাঘাট অবস্থা কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। আশেপাশে অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাস্তায় চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। যান ও জনচলাচল বেড়েছে। সমস্যা দেখি নাই, কিন্তু আমরা যে যেমনি পারতে আছি গাড়ি চালাইতে আছি। আগে যেরকম মারমুখী ছিল সেটা এখন নাই আপাতত। শিগগিরই জীবনযাত্রা স্বাভাবিক হবে এমনটাই আশা নগরবাসীর। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। বাজারে বেড়েছে নিত্যপণ্যের সরবরাহ, ঘাটতি হবে না চালের, বললেন মন্ত্রী। খাতায় চালান লিখে বন্দরে দেয়া হচ্ছে কাস্টমস সেবা, দ্রুত সময়ে ইন্টারনেট চালু চান ব্যবসায়ীরা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন নরওয়ের রাষ্ট্রদূত স্পেন রিক্টার সেভেনসন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন নরওয়ের রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশের সাথে নরওয়ের সুসম্পর্কের কথা উল্লেখ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তারা পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুই দেশের পারস্পরিক সম্পর্ককে কিভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় সরকারের ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত সেভেনসন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং প্রেস সচিব নাইমুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। সচল হয়েছে সড়ক মহাসড়ক, পণ্য পরিবহন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। বাজারে সরবরাহ বেড়েছে শাকসবজি সহ নিত্যপণ্যের। তবে রপ্তানিমুখী কলকারখানা পুরোদমে শুরু না হয় কাভার্ড ভ্যান চলাচল এখনও কিছুটা কম। মেহেদী হাসানের রিপোর্ট। গত কয়েকদিনের সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন খাত। সড়ক মহাসড়কে বহু গাড়িতে দেয়া হয়েছে আগুন, ফলে স্থবির হয়ে পড়েছিল পণ্য পরিবহন। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। পরিবহন শ্রমিকরা বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল নিয়ে রাজধানীতে আসতে সমস্যা হচ্ছে না। আক্কেলপুর থেকে আসার সময় সবার একটু সমস্যা হয়েছিল, তো জায়গাতে আসে দেখি গাড়ি ভাঙচুর চলতেছে। 3-4 ঘন্টা লেট করার পরে চলে আসছি আমরা। এবারে কোনো সমস্যা হয়নি রাস্তায়। এখন মোটামুটি স্বাভাবিক, গাড়ি নিয়ে বের হয়ে হসপিটালের মাল দেই। এমনি আপনার চেকপোস্টে চেক টেক করে,
না, আদার্স অন্য কোনো সমস্যা দেখতেছি না। কারওয়ান বাজারের কাঁচামালের আড়তদাররাও বলছেন পণ্যের সরবরাহ এখন স্বাভাবিক, দামও আগের তুলনায় কমে গেছে। যখন গাড়ি চলতো না, এমন দিন গেছে রাইতে 2টা 3টা 4টার দিকে গাড়ি এসে পৌঁছাইতো। এখন 10টা 11টা 12টার মধ্যে গাড়ি আমাদের হাতে পৌঁছে যায়। তো কাঁচামালের গাড়ি যদি আমরা ঠিকমতো সঠিক টাইমে হাতে না পাই, তখন তো মালগুলো নষ্ট হয়ে যায়। এখন আসতেছে মাল, 2 দিন বন্ধ ছিল, দাম বাইরে গেছিল, এখন গাড়ি আসতেছে, দাম কমে গেছে। তবে খুচরা ব্যবসায়ীরা এখনো বাড়তি দামের অভিযোগ করছেন এবং এজন্য দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীদের। 1টা 4টাতে কিনা লাগে, কিনলে ধরেন এই পেয়ারটা কিন্তু আমাকে 60 টাকা আর কিনা লাগে 80 টাকা। তো 80 টাকা চাইলে 100 টাকা ছেড়ে দেয় দূর, আর বাজারে আপনার নাই কাস্টমার। এই সকালতে বয়ে দিয়েছি, বাতিল বসে অবস্থায় নেই। এদিকে সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, চলছে যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী পিকআপ ভ্যান। তবে রপ্তানিমুখী শিল্প কারখানা এখনো পুরোদমে চালু হয়নি। এতে তেজগাঁওয়ের ট্রাক টার্মিনালে এখনো দাঁড়িয়ে আছে শত শত ট্রাক, কাভার্ড ভ্যান। পরিস্থিতি ভালো হলে আমরা গাড়ি আবার চালু করবো আর কি। এবং গার্মেন্টস শিল্প বন্ধ, এবং মাল নাই, গাড়ি কিভাবে চলবো? কলকারখানা বন্ধ থাকলে আমাদের যদি মালই না থাকে তাহলে আমরা গাড়ি কীভাবে চালাবো বলেন? আমার গাড়ি আমরা বন্ধ রাখছি, আমাদের নিরাপত্তা, গাড়ির নিরাপত্তা সব কিছু। মেল ব্যাটারি খুললে গাড়িও চলবো। আর আজ 2 দিন তো কাজ করে বই আসছিলাম জামে, গাড়ি গুড়ি ভাঙ্গি চুরি সব শেষ। যারা এগুলি দেশের মাঝে এত দুর্ভোগ্য চালাইছে, আমরা চাইতে তাদের বিচারক। ইন্টারনেট চালু না হলেও ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য ছাড় করছে কাস্টমস। এতে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রমও ফের শুরু হয়েছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাজারে চালের কোনো সংকট নেই, দাম বাড়ারও কোনো কারণ নেই বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মোহাম্মদপুর চালের পাইকারি কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি বলেন, উত্তরাঞ্চল থেকে চাল সরবরাহ নিশ্চিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। মোহাম্মদপুর চালের পাইকারি কৃষি মার্কেট পরিদর্শনে বাণিজ্য প্রতিমন্ত্রী। পরে তিনি বলেন, পাইকারি বাজারে চালের মজুত যথেষ্ট, দাম বাড়ার কোনো কারণ নেই। তিনি বলেন, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া থেকে রাজধানীতে চালের সরবরাহ ঠিক রাখতে নেওয়া হয়েছে ব্যবস্থা। পর্যাপ্ত পরিমাণে চাল আছে, চালের কোনো সংকট নাই, এবং ওনাদের যেহেতু আগেই মালগুলা কিনা ছিল, দাম বাড়ানোরও কোনো সুযোগ নাই। কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা ছিল, আমরা বিভিন্ন ডিসিদের সাথে চাঁপাইনবাবগঞ্জ, আমরা বগুড়া এবং নওগাঁর ডিসির সাথে কথা বলেছি এখনই। তারা বলেছে যে এই পুরো রাস্তাটায় চাল আসতে কোনো প্রতিবন্ধকতা ইনশাল্লাহ তৈরি হবে না। আড়তদাররা বলছেন, চালের মজুত শেষের দিকে, গেল কয়েকদিনে বাজারে আসেনি চাল। মালের অত্যাধিক চাহিদা আছে কিন্তু আমদানি হচ্ছে না, এই হলো সমস্যাটা। আগামী 2-1 দিনের মধ্যে চাল ঢুকতেই হবে। আমাদের দেখেন প্রত্যেকের গোডাউন কিন্তু খালি হয়ে গেছে, প্রায় আপনার নাই চাল, শেষ। আমাদের যে চাল আছে এই চাল দিয়ে 1 সপ্তাহ পর আর কোনো চাল থাকবে না। তাদের আশঙ্কা, সরবরাহ স্বাভাবিক না হলে অস্থির হতে পারে চালের বাজার। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। ইন্টারনেট চালু না থাকায় লেজার বুক বা খাতায় চালান লিপিবদ্ধ করে বন্দরে কাস্টমস সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এক্ষেত্রে পচনশীল ও জাহাজে আটকে থাকা পণ্য আগে খালাসের তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আর ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার মেরামত করে দ্রুত সময়ে ইন্টারনেট চালুর মাধ্যমে ডিজিটাল ব্যবস্থা সচলের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কোটা বিরুদ্ধে আন্দোলনকে সামনে রেখে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে দুষ্কৃতিকারীরা, পুড়িয়ে দেয় ইন্টারনেট ডেটা সেন্টার। এতে চট্টগ্রাম বন্দর সহ দেশের সবকটি সমুদ্র ও স্থল বন্দরে ব্যাহত হয় কাস্টমস সেবা। বিপাকে পড়েন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ অবস্থায় ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল সেবা চালু হওয়ার আগ পর্যন্ত সনাতন পদ্ধতি বা খাতায় চালান লিপিবদ্ধ করে পণ্য খালাসের দাবি ব্যবসায়ীদের। এবং যদি তারা পারে তাহলে যে সমস্ত জাহাজ চলে আসছে এগুলিকে ডাম্পিং করে, মোটামুটি মালটা আনলোড করে। কারণ মাদার ভেসেলের ড্যামারেজ, আবার এই মাল যদি ডেলিভারি না হয় সেটা ড্যামারেজ, এবং এই কন্টেনারগুলি ড্যামারেজ, এগুলি যেন বাঁচার জন্য অন্ততপক্ষে ম্যানুয়ালি তারা এই কাজটা করে তারপর তো মালটা ডেলিভারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে লেজার বুক বা খাতায় হিসেব লিখে আমদানি রপ্তানির পণ্য ছাড় করা শুরু করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগ। আমরা রেডি আছি ম্যানুয়ালি দেওয়ার। এর মাঝে বলে দিয়েছি যদি ভিড় বেশি হয় তাহলে
গভর্নমেন্ট প্রথম প্রায়োরিটি পাবে র ম্যাটেরিয়ালস, ফুড গ্রেইনস, মেডিসিন, বেবি ফুড। ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে দ্রুত সময়ে অনলাইন ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ডেইলি 4 থেকে 5,000 কোটি টাকা আপনার লেনদেন হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে। আবার ব্যাংকিং সিস্টেম আছে, অটোমেশন, এটাকে চালু রাখতে হবে। এটা সচল রাখে তখন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে না, এবং এই বিজনেস কনফিডেন্সটা ফেরত আনার দায়িত্ব হলো সরকারের প্রথম। 5 দিনে প্রায় 1000 মিলিয়ন ডলার, তার মানে $1 বিলিয়ন কাছাকাছি এই গত 5 দিনে আমাদের, আজকে সহ 5 দিন আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে দ্রুত গতিশীল হবে বৈদেশিক বাণিজ্য, শক্তিশালী হবে পণ্য সরবরাহ ব্যবস্থাও। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশে চিরুনি অভিযান চলছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা ফিরলেই তুলে নেওয়া হবে কারফিউ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নরসিংদীতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মাধ্যমে কারাগারে আসামি ছিনিয়ে নেওয়া সহ অস্ত্র লুটের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নরসিংদীর কারাগারে যে সকল জঙ্গিরা ছিল তাদেরকেও ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখে তাদের বিচারের আওতায় আনা হবে। এ পর্যন্ত বেশ কয়েকজন আসামি আত্মসমর্পণের পাশাপাশি 33টি আগ্নেয়াস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আমরা কারফিউ জারি করেছি। কারফিউ হলে আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, আপনারা 2-1 দিন ধৈর্য ধরুন। আমরা অবশ্যই এই দুষ্কৃতিকারীদের, এই রাষ্ট্রদ্রোহী ব্যক্তিদেরকে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে আমরা শনাক্ত করে তাদের ধরে আমরা একটা শান্তির পরিবেশ সৃষ্টি হলেই আমরা সব কিছু আবার উজ্জ্বল করে দেব। চিহ্নিত সন্ত্রাসী ও জামাত শিবিরের নেতৃত্বে হামলা চালিয়ে ব্যাপক নাশকতা, ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেছে পিবিআই পুলিশ। গত কয়েকদিনের সহিংসতায় নারায়ণগঞ্জের ফতুল্লা সাইনবোর্ড এলাকার পিবিআই কার্যালয়ে ধ্বংসযজ্ঞ চালায় দুষ্কৃতিকারীরা। পিবিআই জানায়, কয়েক হাজার দুর্বৃত্ত 18 জুলাই রাতে 2 দফা হামলা চালিয়ে নাশকতা করে। সে সময় পিবিআইয়ের সকল ডিভাইস সহ 5টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সে সময় থেকে 8 জন পুলিশ সদস্য এই কার্যালয়ে আটকা পড়ে। পরে জেলা পুলিশ এসে তাদের উদ্ধার করে। আমাদের যে অফিস 3-4-5 তলা কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে, পুরো একবার বসুমিভূত করে দিয়েছে। একদম মানে খুব নজিরবিহীনভাবে এত বড় সন্ত্রাসী কার্যকলাপ আমার জীবনে আমি কখনো দেখিনি। নিচে আরো একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। ঢাকায় ফিরছেন কক্সবাজারে আটকে পড়া 3000 পর্যটক, নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় 70 ফিলিস্তিনি নিহত, আহত অর্ধশতাধিক। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে চট্টগ্রাম বন্দর সহ উপকূলীয় অঞ্চলে কাজ করছে নৌবাহিনী। চট্টগ্রাম বন্দর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এলাকা পরিদর্শনকালে এই কথা বলেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। আমদানি রপ্তানি কার্যক্রমে ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। দেশের আমদানি রপ্তানি প্রায় 80% হয়ে থাকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে। দেশ জুড়ে কারফিউ চলাকালে বন্দরের সার্বিক কার্যক্রম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এ সময় বন্দর চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সাথে ছিলেন। পরে সাংবাদিকদের তিনি জানান, শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। দুর্বৃত্তদের ধ্বংসযজ্ঞ ঠেকাতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে নৌবাহিনী। অবস্থাতেই সমুদ্র পথে, নদী পথে যাতে কোনো রকমের নাশকতা না হয়, সেজন্য আমরা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের সার্বক্ষণিক যে টহলদারি সেটা অব্যাহত রেখেছি। ঢাকা শহরের 2-1টি গুরুত্বপূর্ণ স্থানে আমরা সেনাবাহিনীর সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। নৌবাহিনী প্রধান আরও জানান, চট্টগ্রাম বন্দর ছাড়াও বিভিন্ন উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রয়েছে, যেখান থেকে জ্বালানি তেল সরবরাহ করা হয়, যেখান থেকে বাণিজ্যিক কার্যক্রমের মূল চালিকা শক্তি হিসাবে যেখান থেকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হয়, সে সকল স্থাপনায় যদি কোনো রকমের ব্যাঘাত সৃষ্টি করা যায়, সেখানে যদি নিরাপত্তার হুমকি সৃষ্টি করা যায়, তাহলে এটা সার্বিকভাবে দেশের অর্থনীতিকে ব্যাহত করে। জরুরি অবস্থা যখন হয় কিংবা রাষ্ট্রীয়ভাবে যখন নির্দেশনা দেওয়া হয়, তখনই শুধুমাত্র সশস্ত্র বাহিনী এই তাদের যে নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করার জন্য মোতায়েন হয়ে থাকে। আমদানি রপ্তানি কার্যক্রমে ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন নৌবাহিনী প্রধান। এর আগে নৌবাহিনী প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পরিদর্শন করেন। মহিমা পলি, 21 টেলিভিশন। কোটা সংস্কার আন্দোলনে কক্সবাজারে আটকে পড়া 10,000 বেশি পর্যটককে 75টি বাসে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেছেন কক্সবাজার জেলা প্রশাসক। তৃতীয় দফায় 3,000 পর্যটক ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ তাদের সহায়তা করছে। আটকা পড়া এসব পর্যটক গত কয়েকদিন আগে ভ্রমণে আসেন, এরপর দেশে কারফিউ চলায় আটকে পড়েন পর্যটকরা। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা দক্ষিণে নিরাপদ ঘোষিত খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 70 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 শতাধিক। 15 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওই শহরে হামাসের ঘাঁটি রয়েছে এমন দাবিতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে শহর ছাড়তে ফিলিস্তিনিদের নির্দেশনা দিয়েছে তারা। জানাই শিগগিরই শহরটির পূর্বাঞ্চলে বড় ধরনের অভিযান চালাবে। এ অবস্থায় আবারও নতুন আশ্রয়স্থল খুঁজছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। চলতি বছরের শুরুর দিকে হামাস নির্মূলে খান ইউনিসে অভিযান চালায় এবং পরে সমাপ্ত ঘোষণা করে ইসরায়েলি বাহিনী। এখন আবার হামাস সংগঠিত হচ্ছে এমন দাবি তুলে অভিযান শুরু করেছে তারা। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মেধাভিত্তিতে 93 ভাগ নিয়োগ, প্রজ্ঞাপন জারি, থাকছে না নারী, জেলা ও মুক্তিযোদ্ধা নাতি নাতিদের কোটা। লন্ডন থেকে নাশকতার নির্দেশ দিচ্ছেন তারেক, টুকু শিমুল সহ গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে মিলছে চাঞ্চল্যকর তথ্য। বিদেশি হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী বললেন পররাষ্ট্রমন্ত্রী। গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা। রাজধানীর বিভিন্ন স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, কাল খুলছে অফিস আদালত। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে জনজীবন, বেড়েছে যানবাহন ও কর্মব্যস্ততা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন। শুভরাত্রি।